আজ দুপুরে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। ৮ থেকে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা। মোংলা পায়রা বন্দরে ৭ নম্বর ও চট্টগ্রাম কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত। ৩বারের চেষ্টায় এমপি আনার হত্যায় সফল হয় খনিরা, দাবি ডিবির। তদন্তের স্বার্থে কলকাতা যাবে বাংলাদেশের গোয়েন্দারা। এবং হজ ভিসায় নতুন নিয়ম চালু সৌদি আরবে। মালদ্বীপে পর্যটন বাণিজ্যে অবদান রাখায় বাংলাদেশি সহ সার্কভুক্ত ৩০ ব্যক্তিকে সংবর্ধনা। এবারে বিস্তারিত সংবাদ। রোববার ভোর থেকে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল, যার গতিবেগ হতে পারে ১১০ থেকে ১৩০ কিলোমিটার, এমন তথ্য জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান। তবে আবহাওয়া অফিস বলছে যে গতিতে ঘূর্ণিঝড় রেমাল আগাচ্ছে তাতে আঘাত হানতে পারে আজ দুপুরের দিকে। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার, যা ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সর্বোচ্চ বাতাসের গতিবেগ ৮৯ কিলোমিটার থেকে ১১৭ কিলোমিটার হতে পারে। রেমাল পায়রা থেকে ৩৩৫ এবং মোংলা থেকে ৩৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৩৮০ কিলোমিটার আর চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। আবহাওয়া অফিস জানিয়েছে গতিপথ বিবেচনায় ঘূর্ণিঝড় রেমাল বেশি প্রভাব ফেলতে পারে সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী জেলার উপকূলীয় এলাকায়। প্রভাব থাকবে কক্সবাজার, পতেঙ্গাতেও। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। জোয়ারে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। মানুষকে সতর্ক করতে মাইকিং করছে কোস্টগার্ড, তৎপর স্বেচ্ছাসেবকরাও। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয়কেন্দ্রগুলো। সমুদ্র বন্দরে সতর্কবার্তার পাশাপাশি উপকূলের কাছাকাছি নিরাপদে থাকতে বলা হয়েছে মাছ ধরার ট্রলারগুলো। ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে এবং এটা বর্তমানে ১৬ থেকে ১৭ কিলোমিটার বেগে আমাদের উপকূলের দিকে ধেয়ে আসছে। এটা বর্তমানে তার চারপাশে ঝড়ের গতিবেগ ৬০ থেকে ৮৮ কিলোমিটার এবং এটা রাতের শেষ দিকে অথবা কালকে ভোরের দিকে এটা আমাদের আরও মহাবিপদ সংকেতের দিকে যে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, আগারগাঁও আবহাওয়া অফিসে আছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, ঘূর্ণিঝড় রেমাল উপকূল থেকে কত দূরে অবস্থান করছে, কত বেগে এগোচ্ছে, কখন নাগাদ আঘাত হানতে পারে, এ বিষয়ে আবহাওয়া অফিস কি বলছে? আহসান হাবিব, আপনাকে ধন্যবাদ। আসলে কিছুক্ষণ পরে আমরা একেবারে সবচেয়ে আপডেট যে তথ্য সেটি আমরা পাবো। আবহাওয়া অফিসের যারা আবহাওয়াবিদরা একেবারে নিরলসভাবে এখানে কর্মরত রয়েছেন, তারা সার্বক্ষণিক মনিটরিং করছেন আবহাওয়ার এই ঘূর্ণিঝড়ের সামগ্রিক যে চিত্র সেটি তারা মনিটরিং করছেন এবং তারা কিছুক্ষণ পর পরই আপডেট দিচ্ছেন। তো সেই আপডেটের একেবারে সবশেষ যে তথ্য সেটি আমরা কিছুক্ষণ পরে আপডেট পাবো। আর আপনি কিছুক্ষণ আগে যে সংবাদে যে তথ্যগুলো বলছিলেন সেই তথ্যই এখনো বলবৎ রয়েছে। আমাদের হাতে আসলে এর থেকে বেশি তথ্য নেই। তবে ঘূর্ণিঝড়ের এগিয়ে আসার যে প্রবণতা বা অগ্রভাগে উপকূল ভাগে এগিয়ে আসার যে প্রবণতা সেটি কিন্তু খুব বেশি গতি না। তবে বাতাসের গতিবেগটা আমাদের বেশি ভাববার বিষয় বা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ বাতাসের গতিবেগ কিন্তু সর্বোচ্চ ১১৭ কিলোমিটার হতে পারে বলে আবহাওয়া অফিস আমাদেরকে এই তথ্য জানিয়েছে। আর এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থান আপনি যেটা বলেছেন আর একটু পুনরাবৃত্তি করতে চাই যে পায়রা সমুদ্র বন্দর থেকে ৩৩৫ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং মোংলা সমুদ্র বন্দর থেকে ৩৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৩৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এছাড়া চট্টগ্রাম ও সমুদ্র বন্দর থেকে ৪৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে। তো এই সামগ্রিক এই যে এই তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে মংলায় এবং পায়রা এই এলাকার কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি বলা যায়
সেটি হচ্ছে 335 এবং 375 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে বঙ্গোপসাগরে। এবং এই এলাকায় কিন্তু এরই মধ্যে যে হালকা সমুদ্রের যে গতি, সমুদ্রের যে ঢেউয়ের যে প্রবলতা, সেটি কিন্তু এর মধ্যে বাড়তে শুরু করেছে। এবং আমরা দেখেছি যে সন্ধ্যার দিকে কিন্তু বৃষ্টি হয়েছে, এমনকি ঢাকায়ও বৃষ্টি হয়েছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব, সেটি কিন্তু সারা দেশেই একেবারেই প্রাথমিক যে প্রভাব, সেটি কিন্তু শুরু হয়েছে, হালকা হালকা বৃষ্টিপাত। এবং এটি আগামীকাল সকাল থেকে এর অগ্রভাগের যে প্রভাব, উপকূলীয় এলাকাগুলোতে যে একটু ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও, তবে সামগ্রিকভাবে দুপুর 2টার পর মূলত যে সারা দেশের যে উপকূল এলাকাগুলো রয়েছে সেসব এলাকায় পুরোপুরি এই রেমালের যে প্রভাব সেটি শুরু হবে। আর এবং সন্ধ্যার দিকে এর যে কেন্দ্রের যে প্রভাবটি, সেটি মূলত বাংলাদেশের উপকূল থেকে বাংলাদেশের মধ্যভাগে এর প্রভাবটি পরিলক্ষিত হতে পারে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে এবং গুরুত্বপূর্ণ যে তথ্য, সেটি হচ্ছে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের যে পূর্বাভাস দেওয়া হয়েছে। 3 থেকে 5 ফিট পানি বেড়ে যাবে, সমুদ্রে বেড়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আর ঝড়ের গতিবেগ কিন্তু আমরা বরাবরই বলে আসছি যে সর্বোচ্চ 57 কিলোমিটার থেকে 87 কিলোমিটার বেগে ঝড়ের যে গতি, সেটি বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল মোটামুটি আবহাওয়া অফিস থেকে আমার কাছে ঘূর্ণিঝড় রেমার সর্বশেষ। হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। 2বার ব্যর্থ হয়ে তৃতীয়বারে গিয়ে কলকাতায় এমপি আনারকে হত্যা করে খুনিরা। হানি ট্র্যাপে ফেলে নোট ছবি তুলে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের। গ্রেপ্তারকৃত আসামিরা রিমান্ডে গোয়েন্দাদের এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান। তদন্তে কাল কলকাতা যাচ্ছে গোয়েন্দা দল। এদিকে এমপির খণ্ডিত মরদেহের সন্ধানে আজও পশ্চিমবঙ্গের ভাঙড়ে অভিযান চালিয়েছে ভারতের সিআইডি। কলকাতায় এমপি আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় তদন্তে খুলছে একের পর এক জট। সিসিটিভির ফুটেজে দেখা গেছে নিউ টাউনের ওই ফ্ল্যাটে লাগেজ ব্যাগ সহ প্রবেশ করেন আলোচিত নারী সেলেস্টি রহমান, সাথে ছিলেন আরও কয়েকজন। ওই নারীর উপস্থিতি মেলায় গোয়েন্দারা বলছেন শুধু হত্যা নয়, তার সাথে জড়িত থাকতে পারে হানি ট্র্যাপ। সেলেস্টি রহমান সহ 3 আসামি রিমান্ডের প্রথম দিন জানান হত্যার আগে এমপির নুট ছবি তুলে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনাও ছিল তাদের। তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বেও 2বার প্ল্যান হয়েছে, তৃতীয় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান আরও জানান এর আগেও 2বার আনারকে হত্যার পরিকল্পনা করা হয়। মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিন ভারতে হত্যার পরিকল্পনা করে ঢাকার গুলশানে বসে। আমরা আমাদের 3 সদস্যের একটা দল, আমরা জিও পেয়েছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যাব। ইন্ডিয়ান পুলিশরাও এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে তারা বাংলাদেশেও কাজ করছে, আবার তারা ইন্ডিয়াতেও তারা তাদের ওই আসামি কিনে তারা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। আমি মনে করি একটু অপেক্ষা করেন, সবকিছু পাওয়া যাবে। হানি ট্র্যাপের সাথে টাঙ্গাইলের মেয়ে সেলেস্টি রহমানের জড়িত থাকার খবরে এলাকায় চলছে আলোচনা সমালোচনা। চাল চলনের বিহেভটা একটু মানে বাইরে টাইরে যাইতো বেশি, এটা নিয়ে আমি মাঝে মাঝে মনক্ষুণ্ণ হইতাম। যদি আমার সেলেস্টি জড়িত থাকে, আমি তার সর্বোচ্চ শাস্তি চাই। এদিকে নিউটাউনের সঞ্জীবা গার্ডেনে বিভিন্ন অংশে তল্লাশি চালায় গোয়েন্দারা। এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশের খোঁজে কসাই জিহাদকে সাথে নিয়ে শনিবারও ভাঙড়ে অভিযান চালায় ভারতের সিআইডি। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। সৌদি নাগরিক সহ দেশটিতে বসবাসরত অভিবাসীদের সরকারের নিয়মাবলী মেনেই হজ করার নির্দেশ দিয়েছেন সৌদি উমরা ও হজ মন্ত্রণালয়। বিনা অনুমতি বা নিবন্ধন ছাড়া কেউ হজে অংশ নিলে জনপ্রতি 10,000 থেকে 50,000 রিয়াল জরিমানা সহ 6 মাসের জেল খাটতে হবে। এরই মধ্যে হজের সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান হজ কাউন্সিলর। মক্কা থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে হজের অধিকাংশ মুসল্লি বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলো থেকে অংশ নেবেন। ইতিমধ্যে হজ যাত্রীদের হজ পারমিট ইস্যু করা এবং অনলাইনে আবেদন করার পর যাদের আবেদন গ্রহণযোগ্য হয়েছে তারাই হজে যাওয়ার সুযোগ পাবে বলে জানিয়েছেন সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। অনুমতিপত্র ছাড়া হজে না যাওয়ার জন্য সরকারের আইন মেনে চলার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রবাসীরা। সৌদি নাগরিক হোক, প্রবাসী হোক, যে কোনো দেশের লোক
হজে যাবেন না নিবন্ধন ব্যতীত। সৌদি সরকার যে নিয়মগুলা বলছে যে কোনো লোক যদি অনিয়মভাবে মক্কাতে যায় তাহলে তার 10,000 রিয়াল জরিমানা করবে। অনুমতি ছাড়া হজে যাবেন, উমরা করতে যাবেন, তাদেরকে নগদ অর্থসহ 10,000 রিয়াল জরিমানা এবং জেল আইন জারি করা হয়েছে। দেশটির নাগরিক সহ সকল প্রবাসীদের সরকারের দেওয়া নিয়ম কানুন মেনে হজে যেতে হবে। বিভিন্ন ক্যাটাগরিতে হজ করতে জনপ্রতি খরচ 9,000 থেকে 12,000 সৌদি রিয়াল। এরই মধ্যে হজের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে সৌদি সরকার, বাংলাদেশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। সার্বিক প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো। আমাদের 111 জন মেডিকেল টিমের সদস্য সহ আমাদের প্রায় 2 শতাধিক বিভিন্ন টিমের সদস্য সৌদি আরবে এসেছেন, তারা কাজ করছেন। আশা করছি যে এবছর হাজী সাহেবরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যভাবে হজ পালন করতে পারবেন। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে 2024 সালে অনলাইনে আবেদনের প্রেক্ষিতে যারা হজ করার অনুমতি পেয়েছে, ব্যাংকের মাধ্যমে সৌদি সরকার দেওয়া ফি জমা দিয়েছে, তারাই হজে যেতে পারবেন। হজ পালনের অনুমতি পাওয়াদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে নিয়মিত। শারীরিকভাবে কোনো ধরনের সমস্যা থাকলে হজে অংশ নিতে পারবে না। অবৈধ পথ অবলম্বন করলে জরিমানা সহ জেল কাটতে হবে। মোহাম্মদ ফিরোজ, নিউজ 24, মক্কা, সৌদি আরব। বাণিজ্যিক ও পর্যটন শিল্পের উন্নয়নে পারস্পরিক সম্পর্কের বিকল্প নেই বলে মনে করেন মালদ্বীপের মৎস্য ও সমুদ্র সম্পদ প্রতিমন্ত্রী ডাক্তার আমজাদ আহমেদ। মালদ্বীপের রাজধানী মালেতে হয়ে গেল সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট। অনুষ্ঠানের সহযোগী আয়োজক ছিল মালদ্বীপ বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি ও সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যচিত্রে বিস্তারিত। সমুদ্র আর নীল জলরাশির মাঝে ছোট ছোট দ্বীপের সারি মালদ্বীপ। মায়াবী প্রকৃতির টানে প্রতি বছর লাখ লাখ পর্যটক আসে মালদ্বীপে। সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের আয়োজনে সম্প্রতি রাজধানী মালেতে হয়ে গেল সার্কের পর্যটন ও বাণিজ্যিক শিল্প উন্নয়ন শীর্ষক আলোচনা সভা। Maldives has a conducive business environment for foreign investors. With a liberal trade environment, strong private business sector, educated, talented, healthy young population. বিশেষ অতিথি বক্তব্যে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার রিয়াল অ্যাডমিরাল এস.এম. আবুল কালাম আজাদ বলেন, মালদ্বীপ বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু ও বিশ্বস্ত উন্নয়নের অংশীদার। Our development was hindered. We could not do what we wanted to do. And now it's time to regain our position. মালদ্বীপের ধর্ম প্রতিমন্ত্রী আব্দুল জলিল ইসমাইলের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পর্যটন খাতে অবদানের জন্য এবার বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান ও ভুটানের 30 জনকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী হুসাইন নিহাত। এ সময় তিনি বাংলাদেশের প্রশংসা করেন। এই ধরনের অনুষ্ঠান দক্ষিণ এশিয়ার ব্যবসায়িকদের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় করবে আশা ব্যবসায়িকদের। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ট্রেড ফেয়ারে কাতারে ছিল প্রবাসীদের উপচে পড়া ভিড়। সাপ্তাহিক ছুটি থাকায় পরিবার পরিজন নিয়ে মেলাতে ঘুরতে এসেছেন অনেকে। রিলায়েন্ট ইভেন্টস অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট এবং বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনালের সহযোগিতায় কাতারে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ ট্রেড ফেয়ার কাতার 2024 আয়োজন করেছে। বিভিন্ন কোম্পানির প্লট ও ফ্ল্যাট, বিমান টিকিটের প্যাকেজ সম্পর্কে ধারণা নিতে প্রতিটি স্টল ঘুরে বেড়াচ্ছেন আগতরা। এছাড়াও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বেশ সাড়া পাচ্ছে। ইভেন্টে বিভিন্ন খাতে 30টি বাংলাদেশি কোম্পানি অংশগ্রহণ করেছে। কাতারের মুন ট্রাভেলসে স্টলে ছিল শিশু কিশোরদের জন্য আকর্ষণীয় আয়োজন। 3 দিন ব্যাপী এই ট্রেড ফেয়ার শেষ হয় 25 মে। আমরা যে সাড়া পাচ্ছি বা পাচ্ছেন না, ভালো লাগছে। তবে এটা দিয়ে শুরু, আগামীতে যাতে আরো বড় হাউজিং ফেয়ার হয়। ফেয়ার আজকে আরো সারাদিন পড়ে আছে, ইনশাআল্লাহ কালকের দিনও আছে। আশা করতেছি আরো বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ফ্রান্সের MIB অনলাইন টেলিভিশন চ্যানেলের 7ম বর্ষে পদার্পণ। প্যারিসের
ক্যাম্পানিল হোটেলের বলরুমে শতকণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন এমআইবি পরিবারের সদস্যরা। চেয়ারম্যান তাপস বড়ুয়ার সভাপতিত্বে ডিরেক্টর ফয়সাল আহমেদ দ্বীপের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সংগঠক ও লেখক কাজী ইনায়েতুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সালেহ আহমদ চৌধুরী। সত্য খবর, সঠিক খবর এই স্লোগান সামনে রেখে 2018 সালে ফ্রান্সে এমআইবি টেলিভিশনের যাত্রা শুরু করে। বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের কাছে আস্থা, বিশ্বাস, ভালোবাসা অর্জন করে এক অনন্য মাইল ফলকের দিকে এগিয়ে যাচ্ছে টেলিভিশনটি। লন্ডনে ম্যানচেস্টারে আয়োজিত বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলে আনন্দচিত্ত চিত্তে অংশগ্রহণ করেন। বাংলা নববর্ষ উদযাপনে বিশাল আয়োজন করে ম্যানচেস্টার সহকারী হাই কমিশন তাদের অফিস প্রাঙ্গণে। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে মুখরিত ছিল। প্রাণবন্ত এই আয়োজনের মূল আকর্ষণ ছিল মঙ্গল শোভাযাত্রা, কবিতা, ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশীয় খাবারের স্টল। সহকারী হাই কমিশনার কাজী জিয়াউল হাসানের স্বাগত বক্তব্য ও দূতাবাসের প্রথম সচিব মল্লিক নাজিরুজ্জামান ও শিল্পী বারোই প্রাণবন্ত পরিচালনায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠান। এই সময় বিশিষ্টজনদের উত্তরীয় পরিয়ে দেন জিয়াউল হাসান। বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইতালি শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ রোমে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সভাপতি আমিনুর রহমান খোকন, সাধারণ সম্পাদক আবিদ রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন সহ একটি প্রতিনিধি দল মোহাম্মদ জসিমউদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে নবগঠিত কমিটির পরিচয় তুলে ধরেন এবং আগামী দিনে বাংলাদেশ সরকারের পেনশন স্কিম, ওয়েজ আর্নার কার্ড সহ সকল কাজে দূতাবাসকে সহযোগিতার পাশে থাকবেন তারা। নিয়মিত প্রবাসী বাংলাদেশিদের জিডিবিহীন পাসপোর্ট প্রদানের দাবি বরগুনা জেলা সমিতি ইতালির। পাশাপাশি অনিয়মিত প্রবাসী বাংলাদেশিদের হারানো পাসপোর্ট, ইতালিয়ান থানায় জিডিবিহীন পাসপোর্ট প্রদান, স্থানীয় পুলিশ স্টেশনে জমাকৃত মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টের বিপরীতে প্রবাসীদের পাসপোর্ট দেয়া সহ বিভিন্ন দাবি জানিয়েছে বরগুনা জেলা সমিতি। রোমের একটি রেস্টুরেন্টে চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ জসিমউদ্দিনকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব দাবি জানানো হয়। মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ হোসেনের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন নারী নেত্রী হোসনে আরা বেগম। যুক্তরাজ্যে সফররত কলকাতার বিশিষ্ট সাংবাদিক শর্মিলা মাইতির সাথে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের এক প্রীতি আড্ডা ও মতবিনিময় সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট সাংবাদিক আনসার আহমদুল্লাহর এর সভাপতিত্বে আয়োজিত হয় অনুষ্ঠান। সাধারণ সম্পাদক জুবাইর আহমেদের উপস্থাপনায় বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ফাউন্ডার, প্রেসিডেন্ট, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শাহিদ রহমান। আর এ ছিল প্রবাসী নিষ্ঠুর সংবাদে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।